কুসুমডাঙ্গা গ্রাম। গ্রামটি গাছে ঘেরা শান্তির এক চেনা ছবি। দিনের বেলা পাখির ডাক আর ধানের গন্ধে ম ম করে চারিদিক। ছোট্ট সুন্দর গ্রামটা যেন ছবির ফ্রেম। কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই বদলে যায় গ্রামের চেহারা। সেই গ্রামে বসবাস করত এক বৃদ্ধ, আর সবাই তাকে ডাকত দাদু বলে। তার ছিল এক কুমারী মেয়ে অপর্ণা। গ্রাম থেকে খানিকটা দূরে তারা দুজন বন ঝাড় ঘেরা ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকত। একদিন বিকেলে নিতাইবাবু বলল, মা অপর্ণা, শুনে যা তো, তোর ফিরোজ দাদার বাড়িতে গিয়ে একটু ডেকে আনতো মা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এখনই যাচ্ছি। তবে ফিরোজ দাদার বাড়ি তো একটু দূরে, সন্ধ্যা হয়ে গেলে রাস্তাটা ভয় ভয় লাগে। আরে ভয় পাওয়ার কিছু নেই মা, তুই তো বড় সাহসী মেয়ে। তুই গেলে ফিরোজ দাদা অবশ্যই আসবে। শুধু তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আয়। সব কাজেই আমাকে পাঠাও বাবা, তুমি একটু গেলে কি হতো? বুঝলি মা, আমার হাঁটা চলা এখন আর আগের মতো হয় না। তুই তো আমার ভরসা। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। তুমি একা একা ঘরে বসে থেকো না, দরজাটা ভালো করে আটকিয়ে দিও। অপর্ণা গাছপালা ঢাকা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। চারদিকে নেমে এসেছে নিস্তব্ধতা। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা অস্বাভাবিক প্রীতিকর আওয়াজ তার কানে ভেসে আসলো। ঠিক তখনই অপর্ণা ভয়ে শিউরে উঠে বলল, আজ আমার মনে হয় প্রাণটা চলেই যাবে। ওই তো মনে হচ্ছে কালো অবয়বটা আমাকে দেখে হাসছে। অপর্ণা, আয়, কাছে আয়। কতদিন তোকে দেখিনি, পালাচ্ছিস কোথায়? আয়, আমার খুব ইচ্ছে করছে তোকে ছুঁয়ে দেখি। ভয়ে দৌড়াতে দৌড়াতে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে পড়ল অপর্ণা। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই ঝোপঝাড়ের পিছনে অপর্ণাকে খুঁজতে লাগলো কালো অবয়বটি। তখন অপর্ণা ঝোপে লুকিয়ে পাতায় মুখ ঢেকে নিঃশ্বাস চেপে রাখল। কালো অবয়বটি তখন চারিদিকে খুঁজতে লাগলো তাকে, কিন্তু কোনো লাভ হলো না। খুঁজতে খুঁজতে হারিয়ে গিয়ে বলল, আজকে তোকে রেহাই দিলাম, কিন্তু আমি আবার আসব, তখন আর পালাতে পারবি না। তখন কালো অবয়বটি বীভৎস হাসতে হাসতে জঙ্গলের মাঝ পথে চলে যায়। তারপর অপর্ণা দৌড়াতে দৌড়াতে তার বাড়িতে এসে পৌঁছায়। অপর্ণা কাঁপতে কাঁপতে তার বাবাকে সব ঘটনা খুলে বলল। এরপর থেকে প্রতিদিন রাত নামলেই ঘর থেকে আর বের হয় না অপর্ণা। গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে শুধু চিৎকার ভেসে আসতো। এভাবেই চলে যায় বেশ কিছুদিন। একদিন হঠাৎ করেই তিন বন্ধু জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। এই এই, শব্দটা শুনলি কালু? হ্যাঁ রে, ও কিসের আওয়াজ বলতো? বাঁশ ঝাড়ের ভিতর থেকেই আসছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠক ঠক করছে। তাই তো, কিছু যেন খচখচ করছে ঝোপের মধ্যে। কোনো জানোয়ার টানোয়ার না তো? আরে এত রাতে কি থাকবে রে ভাই? বোনা কুকুর বা শিয়াল নয় তো? চ দেখি একবার। না না, একা যাবি কেন? আমিও যাচ্ছি। এই কালাচান, হারিকেনটা নে তো। কালাচান হ্যারিকেনটা তুলে নেয়। তিনজনে ধীরে ধীরে জঙ্গলের গা ঘেঁষে সেই অন্ধকার ঝোপের দিকে এগিয়ে যায়। শব্দটা আরও স্পষ্ট হয়। পাতার ফাঁকে যেন কিছু নড়ছে। বাতাসে ভারী নিস্তব্ধতা।
এই দেখ, ওটা কি রে? পাতার নিচে কি যেন লুকিয়ে আছে। ওমা, এটা এটা তো মানুষের মতোই লাগছে, উল্টে পড়ে আছে রে। হ্যাঁ, মৃতদেহ একটা পাতার ঝোপের নিচে পড়ে আছে, সেই জন্যই শব্দ হচ্ছিল। কে হতে পারে? আমরা এখন কি করব? ব্যাপারটা তো সাংঘাতিক। কালাচান, হ্যারিকেনটা আর একটু নিচে ধরতো, আর একটু নিচু কর দেখি। ওটা কার মুখ? এ কি করে মরলো? হ্যারিকেনের দপদপে আলোয় মৃতদেহটা এবার স্পষ্ট দেখা যায়। গাছের গুড়ির ফাঁকে উপুড় হয়ে পড়ে আছে। চারপাশে গভীর নিস্তব্ধতা। হ্যারিকেনের ক্ষীণ আলোয় তাদের চোখে মুখে আতঙ্ক জমে আছে। গায়ে হিম হাওয়ার ছোঁয়া কাঁপিয়ে দিচ্ছে শরীর। গাছের মাথায় ঝুলে থাকা বাদুড়গুলো যেন চুপ করে তাকিয়ে আছে। এইটা ফেলে রাখা যাবে না রে। কাউকে না কাউকে তুলতেই হবে ওই ঝোপের ভেতর থেকে। না না, আমি পারবো না রে ভাই, আমি পারবো না, তোরা যা। ভয় পেলে চলবে না কালাচান। যদি ওর পরিবার জানতেই না পারে তাহলে? এই কেলে পচা, তুই না সাহসী? চল চল, আমরা দুজন মিলেই তুলি। চল চল, আমি হারিকেনটা ধরছি, তোরা একটু গিয়ে ধরে আন দেহটা। মুখটা ভালো করে দেখতে হবে। এরে, এই যে আমাদের ফিরোজ। আরে মন্টু কাকার ছেলে ফিরোজ, এর কি হইল রে? আরে বাবা, ছোটবেলায় কত খেলেছি একসাথে, কত হাসাহাসি করেছি। ফিরোজ এমন করে চলে যাবে আমি তো ভাবতেই পারিনি। না রে, ওকে এভাবে পড়ে থাকতে দেওয়া যায় না। মন্টু কাকার বাড়িতে নিয়ে যেতে হবে। কালু, তুই চট করে রামু কাকার ভ্যানটা নিয়ে আয়, ওটাতে করেই নিয়ে যাব ওকে। কি সর্বনাশটাই না হলো রে। হ্যাঁ, ঠিক বলেছিস। একটা সাদা কাপড় জোগাড় কর, ওকে এভাবে নিয়ে যাওয়া ঠিক হবে না। আচ্ছা কালু, তুই যা তাড়াতাড়ি। আর শোন, রামু কাকাকেও নিয়ে আয়, দরকার পড়বে। চারপাশ নিস্তব্ধ, চোখে জল, মুখে গম্ভীরতা। তিনজনের কারোর মুখে কোনো শব্দ নেই। হ্যারিকেনের কাঁপা আলো আধার পথ দেখাতে দেখাতে তারা এগিয়ে চলে পাশের গ্রামের দিকে। ফিরোজের শেষ যাত্রা শুরু হয় হ্যারিকেনের মৃদু আলোয়। নিতাই বাবু, আরে তোমাকেই তো খুঁজছি এতক্ষণ ধরে। তোমার বাড়িতেও গিয়েছিলাম, দেখলাম তুমি নেই। কেন রে, কি হয়েছে? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ খুড়ো, সব ঠিকই আছে। তুমি এসব নিয়ে চিন্তা করো না। এই নাও, কিছু টাকা আছে এখানে। সেদিন তুমি তো বলেছিলে তোমার মেয়ের বিয়ে দেবে, কিছু টাকার প্রয়োজন। বলেছিলাম ঠিকই, কিন্তু তুই এত টাকা কোথা থেকে পেলি রে বাবা? আর তোরই তো দরকার হবে পরে। না খুড়ো, আমার আর কোনো কিছুর দরকার হবে না। মন যে আমার একদম শান্ত হয়ে গিয়েছে। খুড়ো, সব ইচ্ছেই যে আমার পূরণ হয়েছে গো। তাই এই টাকাটা তুমি রেখে দাও খুড়ো। কি যা তা বলছিস? ওসব নিয়ে ভেবো না খুড়ো। জীবনে আমার সব ইচ্ছে পূরণ হয়ে গিয়েছে, আর কোনোদিনই আমার টাকার দরকার হবে না। কি বলছিস রে? এ কেমন কথা বলছিস? বলি, তুই ঠিক আছিস তো বাবা? আমাকে নিয়ে আর চিন্তা করো না খুড়ো। এখন শুধু একটাই অনুরোধ, এই টাকাটা যেন কোনো কাজে লাগে, তোমার মেয়ের মুখে যেন হাসি ফোটে। কিন্তু তোর কি হবে রে? আর তাছাড়া এতগুলো টাকা। আরে আমাকে নিয়ে আর ভাবার কোনো দরকার নেই খুড়ো। এখন শুধু চাই তোমাদের মুখে যেন একটু শান্তি ফিরে আসে, বুঝেছো? আজ তুই আমার অনেক বড় উপকার করলি বাবা। তোর মতো ছেলে যেন ঘরে ঘরে জন্মায়। এখনকার দিনে এমন মন কজনের আছে বলতো? ফিরোজ খুড়োর কথাগুলো মন দিয়ে শুনল, মুখে কিছু বলল না, শুধু ঠোঁটের কোণে
সেই চেনা মৃদু হাসিটা লেগে থাকল। ঠিক তখনই দূর থেকে শোনা গেল ভ্যান গাড়ির শব্দ। কিরে কালু, কোথায় চলেছিস ভ্যান গাড়ি নিয়ে? আর ওই সাদা কাপড়ে মোড়া ওটা কাকে নিয়ে যাচ্ছিস রে? খুড়ো, এ হলো ওই পাশের গ্রামের, ওই নামটা কি যেন মনে পড়ছে না। আরে ওই পাশের গ্রামে থাকে। আরে রে, নামটা তো বল, বলি কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? মরেছে খুড়ো, জঙ্গলের ভেতর গাছের গোড়ায় পড়েছিল লাশটা, মুখটা উপরে পড়েছিল, চিনতেই পারিনি প্রথমে, আমরাই কয়েকজন মিলে আনলাম, এখন ওর বাড়ির দিকেই যাচ্ছি। তুমি যাবে নাকি খুড়ো? কিন্তু কে? বল দেখি নামটা, কার কথা বলছিস রে? বলি নাম না শুনলে আমি বুঝবো কেমন করে? আরে কেলে, তুই বল না রে, আমার তো ঠিকঠাক মনে পড়ছে না নামটা। ওটা ফুরুজ, না না ফিরোজ, ফিরোজ, হ্যাঁ ফিরোজ। কি বললি তুই? তোরা কি জানিস তোরা কি বলছিস? আরে আমি তো ওকে এই সবে দেখলাম রে, এই তো এই খানিক আগেই কথা বলে এলাম। আরে সর তোরা সর, ওই সাদা কাপড়ে মোড়া শরীরটা আমার না দেখে বিশ্বাস হবে না। ওরে সাংঘাতিক রে, একেবারে সাংঘাতিক। এই তো এই মাত্র আমি ফিরোজের সাথে রাস্তার মোড়ে কথা বললাম, আর সেখানেই সে আমার হাতে এই টাকা দিয়ে গেল রে। খুড়ো, আমরা ভুল বলছি না, এই মৃতদেহটা 1 ঘন্টারও আগে ওখান থেকে তোলা হয়েছে, আর তুমি বলছো এই মাত্র তার সাথে কথা বললে? আরে এই দেখ, সবাই দেখ, এই দেখ, এই মাত্র ফিরোজ আমাকে এই টাকাটা দিয়ে গেছে রে। সকলে একসাথে টাকাগুলো দেখে চমকে যায়, কিন্তু এটা কিভাবে সম্ভব? চোখ বড় হয়ে যায় সবার, কেউ যেন কিছু বলতে পারছে না। ঠিক তখনই পিছনের দিক থেকে ধীরে ধীরে এগিয়ে আসে রতন। রতন এসে বলে ওঠে, খুড়ো, সন্ধেবেলা ফিরোজকে দেখেছিলাম, জঙ্গলের পথ ধরে একা হেঁটে যাচ্ছিল। চারপাশটা তখন কেমন অদ্ভুত নিস্তব্ধ, না কোনো পাখির ডাক, না ঝিঁঝির আওয়াজ। আমি প্রথমে ভাবছিলাম ডেকে উঠি, কিন্তু বুকের ভেতরটা কেমন থমকে গেল হঠাৎ। এক অজানা স্রোত যেন বাতাসে ঘুরছিল ছমছমে। হয়তো ঠিক সেই মুহূর্তেই কিছু একটা ঘটে গিয়েছিল। ভালো মনের মানুষেরা বেশি দিন টিকে না রে এই দুনিয়াতে, কিন্তু দেখ, মরার পরেও ফিরোজ মানুষকে উপকার করতে ভোলেনি। এই রকম ছেলেই তো আমাদের গ্রামের গর্ব। চল চল, ওর বাড়ির দিকে চল। ঠিকই বলেছ খুড়ো, ঠিকই বলেছ, এই বিপদ একদমই ভাবার মতো নয়। এই কথা বলেই গ্রামের সবাই ভ্যান গাড়ির পিছনে পিছনে ফিরোজের বাড়ির দিকে এগিয়ে চলল। আজকের সমাজেও এমনটাই হয়, ভালো মানুষদের সময় বড়ই কম।